আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল বায়োলজি সেকেন্ড পেপার জিন তত্ত্ব ও বিবর্তন এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 2 নাম্বার লেকচার। আমাদের গত লেকচারে আমরা জিন তত্ত্ব বিবর্তন অধ্যায়টা মাত্র শুরু করেছিলাম। আজকে আমরা আমাদের স্পেশাল 2 নাম্বার লেকচারে আমরা পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করব। তো আমাদের এই অধ্যায়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বায়োলজির জন্য, কারণ এই অধ্যায় থেকে আমাদের ম্যাক্সিমাম বোর্ড প্রশ্নে এসে থাকে প্রশ্ন। এটা যে কোনো বোর্ডই হোক, ঢাকা হোক, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, যে কোনো বোর্ডই হোক এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, আর কলেজ থেকে তো অবশ্যই প্রশ্নগুলো করা হয়। তো আমরা এই অধ্যায়টা যদি ভালো করে একবার শিখতে পারি, আমরা এখানে 10-এ 10 পাওয়াটা খুব ইজিলি আমাদের পানির মতো সহজ। কারণ কি এই অধ্যায়টা আমাদের ম্যাথমেটিক্সের মতো, কারণ কি ছকের মতো। তো এই অঙ্কগুলো আমরা যদি করতে পারি আর অনুপাতটা মনে রাখতে পারি তাহলে হয়ে যায়। তো চলো আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। তা আজকে আমরা যে অংশটা পড়ব এটা তোমাদের বইতেও আছে, তোমরাও দেখো, আমার সাথে সাথে তোমরা এটা প্র্যাকটিস করো। আমরা জাস্ট আজকে পরিচয় শিখব আমাদের এই ম্যান্ডেলের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমাদেরকে আজকে বেসিক ইনফরমেশন নিয়ে আলোচনা করতে হবে, তারপর আমরা সূত্রগুলো ভালো করে বুঝতে পারবো। তো একটু ওয়েট করো, আমরা আমাদের বেসিক ধারণার জন্য আজকে আমরা এই অংশ থেকে আলোচনা শুরু করব। আমরা যে জিন তত্ত্বের যতগুলো অঙ্ক করব, জিন তত্ত্বে আমাদের যত রকম অঙ্কের মতো আছে ছক টাইপের আর কি, যেখানে ম্যান্ডেলের সূত্র আছে, ব্যতিক্রমী সূত্র আছে, সবগুলো। তো এই সবগুলোর জন্য আমাদের এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। এখানে আমরা যে ইনফরমেশনগুলো আজকে আলোচনা করব এগুলো আমার কর্ণমেও আসে, ক্ষণমেও আসে, আর অবশ্যই আমাদের সৃজনশীলের কাজে লাগবে। তো আমাদের টপিকের নাম হচ্ছে জিন তত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা। মানে আমরা জেনেটিক্সের মধ্যে যেইগুলো শিখবো এগুলো শেখার জন্য এই বেসিক ইনফরমেশনগুলো জেনে কাজ করতে হবে। তো এটা আমাকে জানাও, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ আর স্ক্রিন কেমন দেখতে পাচ্ছ আমাকে একটু বলো। আমরা এখন ক্লাস শুরু করলাম, একটু কথা বললো। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তোমার বোনকেও নিয়ে আসো। এবার দেখি আমরা শুরু করলাম। হ্যাঁ, জিন তত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা। জিন তত্ত্ব সহজভাবে বুঝতে হলে নিম্নের শব্দগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। 1 নাম্বার, ফ্যাক্টর। আমরা সবাই জানি ফ্যাক্টরের অপর নাম হচ্ছে জিন, যে জিন নিয়ে আমাদের পুরো অধ্যায়ে আলোচনা। তো জিন আসলে কি? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একককে জিন বলে। অর্থাৎ জীবের যে বৈশিষ্ট্য সেটা নিয়ন্ত্রণ করবে কে, যে নিয়ন্ত্রণ করবে তার নাম হচ্ছে জিন। অর্থাৎ জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক। মূলত ক্রোমোজোমে অবস্থিত যে কোনো কার্যকরী একক হতে রিকম্বিনেশন সম্ভব, একক যাতে রিকম্বিনেশন সম্ভব। রিকম্বিনেশন মানে কি? জিনের একটা স্ট্রাকচার থাকে, জিনের একটা বিন্যাস থাকে। আমরা জানি ডিএনএর একটা বিন্যাস থাকে না, যেমন ATGC নাইট্রোজেন বেস একটা বিন্যাস থাকে যেরকম, তো জিনেরও কিন্তু একটা বিন্যাস থাকে, জিনের গঠনগত বিন্যাস, এটাকে বলা হয় রিকম্বিনেশন। সবাই কি কথাটা বুঝতে পারছো? রেসপন্স করতে হবে। কিছু টার্ম থাকবে যে টার্মগুলো আমার কঠিন। হ্যাঁ, রিকম্বিনেশন মানে হচ্ছে জিনের দৈহিক বিন্যাস। তো রিকম্বিনেশন সম্ভব যা এবং যা মিউটেশনে অংশ নিতে পারে তাই জিন। এখন এখানে একটা কথা, মিউটেশন, মিউটেশন মানে কি? হঠাৎ পরিবর্তন। মনে রাখবা, মিউটেশন মানে হচ্ছে হঠাৎ পরিবর্তন। তোমাদের একটা কথা মনে রাখতে হবে, বায়োলজিতে কিছু কিছু বাংলা অর্থ থাকবে সেগুলো তুমি বুঝবা না। যেমন রিকম্বিনেশন কি এটা বুঝতেছো না, আমি বুঝা দিলাম। তারপরে বলতেছে মিউটেশন, মিউটেশন কি এটাও বুঝতেছো না, আমি বুঝা দিলাম। তো এইভাবে বায়োলজি পড়তে হবে। যে ওয়ার্ডগুলো তোমার বুঝতে সমস্যা হবে সেগুলো শিক্ষক, ম্যাম বা অনলাইন যে কোনো জায়গা থেকে তোমাকে শিখতে হবে, কারণ এগুলো না শিখতে পারলে তুমি বায়োলজি লিখতে পারবা না, ব্যাখ্যাগুলো করতে পারবা না বা বুঝতে পারবা না টপিকটা কী বলছে। আমার কথা কি বুঝছো? মন থাকবে? রেসপন্স করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জয়েন করছো, থ্যাংক ইউ সাইমা। আচ্ছা, এটা আমাকে জানাও। ওকে, এবার পরবর্তী। আধুনিক ধারণার মতে ডিএনএর যে বিশেষ অংশ তথা বেস অনুক্রম কমপক্ষে একটি পলিপেপটাইড উৎপাদনের কোড বা সংকেত ধারণ করে তাকে জিন বলে। এখন কথা হচ্ছে স্যার পরীক্ষাতে কোন সংজ্ঞা দিব? আসলে পরীক্ষাতে এই সংজ্ঞাটা একটু বেশি কঠিন, যে ডিএনএর বিশেষ অংশ যেখানে আমাদের পলিপেপটাইড উৎপাদনের কোড বা সংকেত ধারণ করে সেটাকে জিন বলে। এটা আসলে একটু কঠিন। তো আমাদের গাইডের মধ্যে জিন কাকে বলে খুব সুন্দর করে সংজ্ঞা লেখা আছে, গাইড বলো, টেস্ট পেপার বলো, যেখানেই বলো সুন্দর করে লেখা আছে। এখানে এইটা একটু কঠিন মনে হচ্ছে আমার কাছে, যদি তোমাদের সহজ লাগে এটা মুখস্থ করতে পারবা। তো এটা হচ্ছে প্রথম অংশ, ফ্যাক্টর বা জিন।
এই পয়েন্টে যে আলোচনা করছি কারো কোনো প্রশ্ন আছে কি? থাকলে বলতে পারো। আচ্ছা, এরপরে দ্বিতীয় অংশ লোকাস। এটা আমরা ক্লাস 9 পড়ছিলাম। ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট স্থানের নাম লোকাস, অর্থাৎ ক্রোমোজোমের যে জায়গাতে জিন অবস্থান করে তার নাম লোকাস। একটি নির্দিষ্ট জিনের অ্যালিলগুলো সমসংস্থ ক্রোমোজোমে একই লোকাসে অবস্থান করে। মানে একটা নির্দিষ্ট জিনের জন্য যে অ্যালিলগুলো থাকে সেই অ্যালিলগুলো নির্দিষ্ট জায়গার মধ্যেই থাকে। তো অ্যালিলটা আসলে কি? এই অ্যালিলটা আমরা এখন এই 3 নম্বরে পড়ব। তো লোকাস সম্পর্কে জাস্ট মুখস্থ করবা যে জিনের যেই জায়গার মধ্যে ক্রোমোজোমের যেই জায়গার মধ্যে জিন থাকে, আমরা বলতেছি ক্রোমোজোমের যে জায়গার মধ্যে জিন অবস্থান করে তার নাম লোকাস। মানে তুমি পড়বা বইয়ের ভাষায়, মনে রাখবা নিজের ভাষায়। আমরা কিন্তু বইয়ের ভাষা মনে রাখতে পারি না। বইয়ে লিখছে এক ভাষায়, আমার মনে থাকবে অন্য ভাষায়। আমি আমার ভাষা মনে রাখবো, পরীক্ষায় বইয়ের মতো লিখে রাখার চেষ্টা করবো, তাহলেই হবে। তোমাদের একটা কথা মনে রাখতে হবে, মনে রাখতে পারাটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জ। আমাদের বায়োলজির প্রতিটা টপিকের বেসিক ইনফরমেশনগুলো মনে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এগুলো যদি মনে রাখতে পারি, পরীক্ষা আমি নিজের মতো করে বা বইয়ের ভাষায় একটু মিলিয়ে যে লিখতে পারবো। আমি যেটা বললাম লোকাস, এর অর্থ হচ্ছে ক্রোমোজোমের যেই জায়গাতে জিন অবস্থান করে তার নাম লোকাস। 2 নম্বর পয়েন্ট বুঝছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? একটু সবাই রেসপন্স করতে হবে ক্লাসে, যদিও ক্লাসটা একটু দেরিতে হচ্ছে এখন, একটু কষ্ট করে রেসপন্স করো। আচ্ছা, একটু মাঝে মাঝে কথা বলো। থ্যাংক ইউ। আচ্ছা, আদিবা জয়েন করছো অনেক কষ্টে, থ্যাংক ইউ সো মাচ আদিবা, খেয়াল করো। খুশি হলাম জয়েন করছো। 3 নাম্বার অ্যালিল বা অ্যালিলোফর্ম। অ্যালিল বললেও হবে। অ্যালিল মানে কি আমি সংক্ষেপে বুঝাই। অ্যালিল মানে হচ্ছে জোড়া, এক জোড়া জিনের ক্যারেক্টারকেই অ্যালিল বলে। আমি বুঝাবো, একটু পর খেয়াল করো। সমসংস্থ এর অর্থ হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। তো এই যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার নির্দিষ্ট লোকাস অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটি অপরটিকে অ্যালিল বলে। অর্থাৎ আমরা জানি আমাদের ক্রোমোজোম জোড়ায় জোড়া অবস্থান করে। সাপোজ এটা হচ্ছে কি ক্রোমোজোমের একটা সেট। সাপোজ দেখো এখানে দিলাম, এটা হচ্ছে ক্রোমোজোমের একটা সেট, বড় অক্ষরটি। এই বড় অক্ষরটি এগুলোকে পরস্পরের অ্যালিল বলে। অর্থাৎ এই টিটা হচ্ছে এই টি এর অ্যালিল, আবার এই টিটা হচ্ছে এই টি এর অ্যালিল। অর্থাৎ ক্রোমোজোমের যে জোড়াগুলো আছে, ক্রোমোজোমের যে জিনের জোড়া আছে, আমি একটু মনে ভুল বলছিলাম, ক্রোমোজোমের জোড়া না, জিনের জোড়া আর কি, সরি। ক্রোমোজোমের যে জিনের জোড়া আছে, এই জিনের জোড়াকে একে অপরের অ্যালিল বলে। সংক্ষেপে জিনের জোড়াকেই অ্যালিল বলে। কথা কি বুঝছো? মনে থাকবে। আচ্ছা, এরপরে নেক্সট পরবর্তী অ্যালিল দুটি একই ধর্মী, যেমন বড় অক্ষরটি অথবা একে অপরের বিপরীতধর্মী হইতে পারে। অর্থাৎ বড় অক্ষরটি ছোট অক্ষরটিও হইতে পারে। অর্থাৎ অ্যালিল দুইটা আমার দেখতে একই রকম হইতে পারে বা ভিন্ন রকম হইতে পারে। একটা বড় একটা ছোট, অথবা দুইটাই বড় অথবা দুইটাই ছোট, এটাও হইতে পারে। যখন দুইটি বিপরীতধর্মী অ্যালিল থাকে তখন একটিকে বলা হয় প্রকট অ্যালিল আর অন্যটিকে বলা হয় প্রচ্ছন্ন অ্যালিল। এইখানে আবার নতুন জিনিস আসলো, প্রকট কি প্রচ্ছন্ন কি, এগুলো একটু পরে বুঝাবো, আপাতত মনে রাখবা এগুলা। এই 3 নাম্বার পয়েন্ট আলোচনা শেষ। অ্যালিল পড়লাম, প্রথমে পড়লাম ফ্যাক্টর বা জিন, পরে পড়লাম লোকাস, পরে পড়লাম অ্যালিল। এই 3টা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? একটু কথা বলো, রেসপন্স করো। আচ্ছা, এরপর যাই পরবর্তী 4 নাম্বার হোমোজাইগাস। একটা হচ্ছে হোমোলোগাস, একটা হচ্ছে হোমোজাইগাস। হ্যাঁ, হোমোজাইগাসটা কি? কোনো জীবের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বহনকারী অ্যালিল দুটি দেখতে যদি একই রকম হয়, সমপ্রকৃতির মানে দেখতে একই রকম, সমপ্রকৃতির হয়, তাকে হোমোজাইগাস বলে। যেমন আমাদের কালো পশম উৎপন্নকারী জিনের জন্য দায়ী বড় অক্ষর বি। অর্থাৎ যেই জীবের মধ্যে ক্রোমোজোমে বড় অক্ষর বি থাকবে জিনের স্ট্রাকচার, সেই পশুটা হবে কালো বা সেই প্রাণীটা হবে কালো। সাপোজ খরগোশের বাচ্চা সাদা বাচ্চাও হয়, কালা বাচ্চাও হয়, আবার মিশ্র বাচ্চাও হয়। তো খরগোশের যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলোর মধ্যে যদি দেখা যায় খরগোশের যে বাচ্চাগুলো হবে, সেই বাচ্চাগুলোর ক্রোমোজোমে যদি সবগুলোই বড় অক্ষর বি থাকে, তাহলে ওই খরগোশটা হবে কালো পশমের খরগোশের বাচ্চা। অর্থাৎ আমাদের বড় অক্ষর বি যে দুটা সেম, এগুলো সবসময় বড় একই রকম হোমোজাইগাস, আর এগুলো আমাদের সবসময় কি করবে? কালো খরগোশ উৎপন্ন করবে। এটাকে বলা হয় হোমোজাইগাস, মানে দেখতে একই রকম জিনের স্ট্রাকচারটাকে বলা হয় হোমোজাইগাস। কথা কি বুঝতে পারছো?
একটু রেসপন্স করো, কথা বলো। এই লাইনটা বুঝছো? আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্যার বড় অক্ষর বি এটা যদি হোমোজাইগাস হয় তাহলে ছোট অক্ষর বি এটা কি হোমোজাইগাস হবে? হ্যাঁ, এটাও হবে। কারণ কি একই রকম হতে হবে। একই রকম মানে যে সবই বড় বড় হতে হবে এমনটি না, ছোট ছোট হইলেও তো একই রকম হয়। যেমন এটাও দেখতে যেমন, এটাও দেখতে তেমন, একই রকম ছোট ছোট, তাহলে এটাও কি হবে? হোমোজাইগাস হবে। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে হেটারোজাইগাসটা তাহলে কি? হেটারোজাইগাস হচ্ছে ভিন্ন রকম। হেটারোজাইগাস হচ্ছে কি? ভিন্ন রকম। আচ্ছা আমি তোমাদেরকে দেখাই একটু, সেটা হচ্ছে এই যে আমার বোনে একটু আগে লিখে দিচ্ছে তোমাদের, আজকে থেকে কিন্তু অফলাইনে হাতে লেখা দিছিলাম। আমার বোনে মাত্র কলেজে ভর্তি হবে, এইচএসসি 27 ব্যাচ, উত্তেজিত ব্যাচ, এইচএসসি উত্তেজিত ব্যাচ। তোমরা কি শুনতেছো, দেখতেছো? কথা বলো, রেসপন্স করো একটু। আচ্ছা, এটা হচ্ছে আমার বোনের আজকে হাতের লেখা। তোমাদের হাতে লেখা দিছিলাম না, ইংরেজি 5টা এই যে ওয়ার্ড লিখতে হবে, মিনিং লিখতে হবে, সিনোনিম অ্যান্টোনিম লিখতে হবে। তো আজকে অনেকে জমা দিচ্ছে, অনেকে জমা দিতে পারো নাই। তো আমার বোনকে দিছিলাম, কারণ আমার বোন মাত্র কলেজে ভর্তি হবে, যে এসএসসি পরীক্ষা দিল এই বছর 25 সালে, এই ভর্তি হবে কলেজে। তো ও ইন্টারেস্ট হয়েছে তোমাদের সাথে, তো তোমরাও লিখছো, ও লিখছে। তো তোমাদের তো আমি মোবাইলে সাইন দিই, ওকে আমি বাস্তবে সাইন দেবো, বুঝছো? তোমাদের তোদের মোবাইলে সাইন দিয়ে ফেসবুকে পোস্ট করি, সুপার এক্সিলেন্ট, সুন্দর হয়েছে, কিন্তু ওটা তো বাস্তবে, আর আমি কী করবো, সাইন দিব হাতে। তো যাই হোক, তো দেখালাম আর কি তোমাদের ক্লাসের মুহূর্তে, একটু আগে দেখালো যে স্যার, স্যার তো বলে না, আমাকে ভাইয়া বলে। তো যাই হোক বললো যে আমি লিখছি, দেখো। তো এটা শেয়ার করলাম তোমাদের সাথে। আচ্ছা, তো এখন দেখো যেটা বিষয়টা আর কি খেয়াল রাখবা, তোমরা একটু ইয়ে করবা, ইন্সপায়ার হবা বিষয়গুলো দেখে। তো হেটারোজাইগাস, তো কোনো জীব একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বহনকারী অ্যালিল দুটি একই রকম না হলে ভিন্ন রকম। অসমপ্রকৃতি, আসলে বায়োলজিতে কিছু কিছু বাংলা ওয়ার্ড সহজেই বোঝা যায়, কিন্তু আসলে উচ্চারণটা একটু অন্যরকম। সমপ্রকৃতির মানে কি? দেখতে একই রকম, কত সুন্দর দেখতে একই রকম হইলে এটাকে বলছে সমপ্রকৃতির। অসমপ্রকৃতির উচ্চারণ করতেই লাগে অন্যরকম, এটা কি মানে দেখতে ভিন্ন রকম আর কি, এই তো তাকে বলা হেটারোজাইগাস। যেমন বড় অক্ষরটি ছোট অক্ষরটি এই স্ট্রাকচার নিয়ে যেই জীবটা তৈরি হবে সেই জীবটা হবে লম্বা, এটাই হচ্ছে আমাদের হেটারোজাইগাস। অর্থাৎ জিনের স্ট্রাকচারের মধ্যে বড় ছোট থাকলে এটাকে বলবে হেটারোজাইগাস, আর যদি সবই সেম থাকে, সবই ছোট অথবা সবই বড়, তার নাম কি হবে? হোমোজাইগাস। পরীক্ষায় এমসিকিউতে এটা খুবই ইম্পর্টেন্ট। হোমোজাইগাস কি, হেটারোজাইগাস কি, কর্নারের জন্য ইম্পর্টেন্ট। এই হোমোজাইগাস হেটারোজাইগাস সম্পর্কে কারো সবার কি ধারণা ঠিক হয়েছে, বা সবাইকে এখন মনে থাকবে, বা ভুল করবা নাকি? কথা বলো, মন থাকবে? একটু রেসপন্স করো। এই দুটা পার্থক্য বুঝতে হবে। আচ্ছা, এরপরে আসি 6 নাম্বার, প্রকট বৈশিষ্ট্য। তোমাদের একটা কথা বলি, শোনো। তোমরা একটু বড় হয়েছো, তো এখন তোমাদের একটু রাত জেগে পড়তে হবে। আমি জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে ক্লাস করতে, 9টা থেকে 10টা ক্লাস করলে ভালো হইতো। তারপর 10টা থেকে 11টা ক্লাস করতেছো, তো অনেক কষ্টই ক্লাস করতেছো, অফলাইনে প্রেশার আছে, পড়া আছে, তারপর আমার ক্লাসগুলো করতেছো। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে মানুষ কষ্ট করলে সেই কষ্টের ফলাফলটা মিষ্টি হয়। তুমি হয়তো আজকে বুঝবা না, তুমি যখন ফলাফল পাবা তখন বুঝবা যে ইমরান স্যার আগে 9টা থেকে 10টা পড়াইতো, অনেকটা ভালো ছিল, এখন 10টা থেকে 11টা পড়াচ্ছে, অনেকটা কষ্ট হচ্ছে আমাদের, তো এত কষ্ট করে পড়তেছি, কী লাভ? তো আসলে এখন এটা বুঝবা না, যখন তোমার রেজাল্টটা পাবা, বা তোমাদের পরবর্তী লাইফে তোমরা যখন ফিল করবা যে হ্যাঁ ইমরান স্যারে আমাদেরকে একটু কষ্ট দিয়ে পড়াইছিল, তো ওই সময় স্যারকে খুশি করার জন্য হইলেও আমাদের কষ্ট করে পড়তে হয়েছে। তো আজকের এই দিনে মনে পড়তেছে স্যারের কথা, যদি স্যার যদি ওই দিন আমাদেরকে এরকম কষ্ট করে না পড়াইতো, বা আমরা যদি ওই দিন কষ্ট না করতাম, হয়তো বা আজকের এই দিনটাতে আমরা এতটা ভালো সহজে আসতে পারতাম না। হয়তো বা আজকের এই দিনটা তোমার এই কষ্টটার ফলাফল তুমি প্রকাশ পাবা না এই মুহূর্তে। তুমি যখন লাইফের পরবর্তী স্টেপে যাবা তখন অবশ্যই কষ্টের ফলাফল পাবা। তো আমি কিন্তু তোমাদের যে কষ্ট দিচ্ছি এটা আমার মানে নিজের ইচ্ছা না, এটা আমার আর কি বাধ্য হয়ে করতে হচ্ছে। কারণ কি ফার্স্ট ইয়ার যারা আছে ওরা তো ছোটো, ওদেরকে তো আমি এত রাতে পড়াতে পাই না, আসলে ওদেরকে একটু আগে পড়াইতে হয়। তো এই জন্য তোমাদের একটু দেরিতে পড়াচ্ছি, তাই তোমাদের একটু কষ্ট হচ্ছে। তো আসলে একটা বিষয় কি, এই কষ্টটা তোমরা যদি লাগাতার করো কয়েকদিন, তোমাদের কাছে কষ্ট মনে হবে না। প্রথম একটা জার্নিতে তোমাদের কষ্ট হবে, পরবর্তীতে সেই কষ্টটা তোমরা আস্তে আস্তে ভুলে যাবা।
সাপোজ যখন তোমরা একবারে ইন্টারে যখন উঠছো, বইগুলো অনেক কঠিন ছিল তোমাদের কাছে, পড়তেই মনে চাইতো না, পড়লেই তোমাদের মাথা ঘুরাইতো, অনেকটা কষ্ট লাগতো। কিন্তু এখন 1 বছর পর কিন্তু তোমাদের সেই কষ্ট লাগে না, কারণ কি তোমরা পড়তে 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 কষ্ট করতে 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 তোমাদের কাছে সহজ হয়ে গেছে। তো এখন তোমাদের কিন্তু আগের মতো কষ্ট করে পড়তে হয় না, একটু পড়লেই তোমাদের পড়াটা হয়ে যায়। তো ঠিক সেমভাবে তোমরা যদি একটু কষ্ট করে 10 থেকে 11টা এই সময়টা একটু কষ্ট করে পড়ার চেষ্টা করো, আস্তে আস্তে তোমাদের কাছে এটাও কি হয়ে যাবে। যেমন এটা সেকেন্ড ইয়ার যে ব্যাচটাকে বিদায় দিছি, ওরা কিন্তু 10 থেকে 12টা পর্যন্ত ক্লাস করছে, 10 থেকে 12টা পর্যন্ত টানা কয়েকদিন ক্লাস করছে, 1 মাসের মতো। তো ওরা কিন্তু শুয়ে গেছে আস্তে আস্তে। তো তোমরা আস্তে আস্তে শুয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো একটু কষ্ট করো একদিন, তাহলেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো কিছু মন খারাপ করো না। আমি চাইছিলাম, মানে আমরা এতদিন করছিলাম আগে ক্লাস, এখন দেরিতে হইতেছে, কারণ এখন তো সবগুলো ব্যাচকে তো দেখতে হবে, এই জন্য আর কি একটু কষ্ট হচ্ছে তোমাদের। যাই হোক, এটা নিয়ে মন খারাপ করো না। আমি তো তোমাদের সময় নষ্ট করতেছি না, আমি তোমাদের সময়গুলো কাজে লাগানোর চেষ্টা করতেছি। আর তোমরা এই সময় হয়তো বা বাসায় পড়তা, এখানেও তো পড়তেছো, শিখতেছো, তাই না? হয়তো বা আমার এই শিক্ষাটা তোমার সরাসরি ক্লাসে হচ্ছে, বা তুমি বাসায় পড়লে বা অন্য সাবজেক্ট পড়তা, তো তারপরে তোমাদের পড়ালেখার মধ্যেই সময়গুলো কাটতেছে। এরকম না যে আমি এই সময় তোমাদের সাথে গল্প করতেছি বা তোমাদের সাথে ফান করতেছি, তোমাদের সময় নষ্ট হচ্ছে, এরকম তো না। আমি তোমাদেরকেই পড়াচ্ছি, তোমাদের লেখাপড়ার মধ্যেই থাকতেছে বা থাকতেছো। তো একটু কষ্ট হবে আর কয়েকদিন, আশা করি পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এবার খেয়াল করি, প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পরীক্ষায় আসে, এটা কর্ণের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের একটা বুঝায় বলি। প্রকট বৈশিষ্ট্য বলতে সহজে বুঝায়, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, সেই বাচ্চাটা দেখতে কি মায়ের মতো হবে নাকি বাবার মতো হবে? এখন এই কথাটা কেউ আগে থেকে বলতে পারে না। বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে তখন বোঝা যায় যে সে কি মায়ের মতো হয়েছে নাকি বাবার মতো হয়েছে। এখন কথা হচ্ছে এটা কেমনে সম্ভব? আলাদা সিস্টেম করছে, এই জন্য সম্ভব। এখন আমি তোমাদেরকে প্রকটটা বুঝাই। প্রকট মানে কি? সন্তান কার মতো হবে, এটা যেই জিনের কারণে প্রকাশ পায়, সেই জিনটাকেই বলা হয় প্রকট। আমি আবার বলতেছি, সন্তান দেখতে কার মতো হবে? সন্তান কি দেখতে মায়ের মতো হবে নাকি বাবার মতো হবে? সাপোজ মনে করো বাবা হচ্ছে লম্বা, মা হচ্ছে খাটো। উদাহরণ দিচ্ছি, তাহলে প্রকটটা বুঝতে পারবা। বাবা হচ্ছে লম্বা, মা হচ্ছে খাটো। এখন সন্তানটা হয়েছে লম্বা, মনে করো যে সন্তানটা লম্বা হয়েছে, তাহলে বলো তো কার বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, বাবারটা নাকি মারটা প্রকাশ পাইছে? একটু কথা বইলো। বাবারটা স্যার। আচ্ছা, এক্সেলেন্ট, বাবারটা। হাফসা, তাসফিয়া, রুদ্র, সাইমা, সুমাইয়া, তোমরা কি বুঝছো? বাবা লম্বা, মা খাটো, সন্তান হয়েছে লম্বা। এখন বৈশিষ্ট্য প্রকাশ পাইছে কার? বাবার। হ্যাঁ, অবশ্যই বাবার পাইছে। হ্যাঁ, হাফসা শুনতে পাচ্ছ? একটু কথা বলো হাফসা, তুমি কি শুনতেছো? রেসপন্স করো। জি স্যার। ওকে, তো এখন বৈশিষ্ট্য প্রকাশ পাইছে কার? বাবার। তাহলে যার বৈশিষ্ট্য সন্তানে প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট। মনে রাখবা, যার বৈশিষ্ট্য সন্তানে প্রকাশ পায় তাকে বলা হয় কি? প্রকট। আসলে প্রকট হচ্ছে সবসময় বড় অক্ষর, আর প্রচ্ছন্ন হচ্ছে সবসময় ছোট অক্ষর। এটা হচ্ছে টেকনিক। প্রকট আর প্রচ্ছন্ন মনে রাখার টেকনিক। প্রকট হচ্ছে সবসময় বড় অক্ষর, আর প্রচ্ছন্ন হচ্ছে সবসময় ছোট অক্ষর। যেমন দেখো, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীব, বড় অক্ষরটি এবং ছোট অক্ষরটি দুটো কি হোমোজাইগাস, একই রকম। সংকরায়ন ঘটলে F1 প্রজন্মে হেটেরোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তা প্রকট বৈশিষ্ট্য হয়। অর্থাৎ এটা আসলে সংজ্ঞা আর কি। এখন আমি তোমাদের বুঝাই। F1 মটর গাছের লম্বা খাটো উভয় ধরনের উদ্ভিদ দেখা যায়। এর মধ্যে দেখা যায় যে কিছু কিছু উদ্ভিদে জিনটা এরকম, বড় অক্ষরটি ছোট অক্ষরটি। তো এইরকম জীবের ক্যারেক্টার কি হবে? এটা কি লম্বা জীব হবে নাকি খাটো জীব হবে? যেহেতু এখানে বড় অক্ষরটিটা আছে, এটা হচ্ছে প্রকট, আর বড় অক্ষরটি বলতে বোঝায় লম্বা বৈশিষ্ট্য, এই জন্য সবগুলো সন্তান কি হবে? লম্বা হবে। আমি তোমাদেরকে বুঝাই। সাপোজ এই হচ্ছে তোমার স্ট্রাকচার। এই যে পুরুষ উদ্ভিদ, স্ত্রী উদ্ভিদ। পুরুষটা হচ্ছে লম্বা বড় অক্ষরটি, আর স্ত্রী হচ্ছে খাটো ছোট অক্ষরটি। যখন এদের মধ্যে ক্রস হবে, প্রথম প্রজন্ম হলো, প্রথম প্রজন্মের পর যখন দ্বিতীয় প্রজন্ম হবে, দ্বিতীয় প্রজন্মের মধ্যে দেখো বড় অক্ষরটি ছোট অক্ষরটি, বড় অক্ষরটি ছোট অক্ষরটি। তার এই সন্তানগুলো কি হবে? বড় অক্ষরটি যেহেতু আছে, এটা বাবার বৈশিষ্ট্য প্রকাশ পাবে, এই জন্য এই সন্তানটা কি হবে? লম্বা হবে। এটাও লম্বা সন্তান, এটাও লম্বা সন্তান, শুধু এইটা হবে খাটো সন্তান, কারণ এখানে বাবা বৈশিষ্ট্য নাই, সবই মায়ের বৈশিষ্ট্য, ছোট অক্ষরটি, এই জন্য এটা হবে খাটো। আর এটা যেহেতু বাবার বৈশিষ্ট্য, এখানে বাবা বৈশিষ্ট্য আছে, এটা প্রকট, এই জন্য এটা হবে লম্বা। এবার কি ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। তো এই জন্য
জিনের যে স্ট্রাকচারের মধ্যে জিনের যে স্ট্রাকচারের মধ্যে বড় অক্ষরটি থাকে আর সেটার বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটাকে বলে প্রকট। এখানে বড় অক্ষরটি হচ্ছে প্রকট, এর বৈশিষ্ট্য প্রকাশ পায়, আর ছোট অক্ষরটি হচ্ছে কি প্রচ্ছন্ন, যার বৈশিষ্ট্য প্রকাশ পায় না। তো মনে রাখবা যে আমাদের জীবের বৈশিষ্ট্য প্রকাশ করতে গেলে যেই জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তার নাম বলে প্রকট বৈশিষ্ট্য। আচ্ছা, এখন প্রচ্ছন্ন হেটেরোজাইগাস জীবের দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপাদান একত্রে থাকলেও একটি মাত্র বৈশিষ্ট্য প্রকাশিত হয়, অন্যটি প্রকাশিত হয় না। জীবের অপ্রকাশিত বৈশিষ্ট্যকেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। যেমন আমাদের যখন প্রথম বংশধর থেকে দ্বিতীয় বংশধরে বাচ্চাগুলো হয়েছিল, টিটি বাচ্চাগুলো যে ছিল সেই টিটি বাচ্চাগুলোতে ছিল সবই লম্বা। এই বড় অক্ষরটি ছোট অক্ষরটির মধ্যে ছোট অক্ষরটি হচ্ছে প্রচ্ছন্ন, বড় অক্ষরটি হচ্ছে প্রকট, কিন্তু বাচ্চাগুলো সব লম্বা হলো কেন? এর একমাত্র কারণ লম্বা হচ্ছে বাবার বৈশিষ্ট্য, আর সব সময় বাবার বৈশিষ্ট্য প্রকাশ পায়, আর এটাকে বলা হয় প্রকট। মনে রাখবা আমাদের একটা জিনের ক্যারেক্টারের মধ্যে বড় অক্ষর ছোট অক্ষর, এর অর্থ হচ্ছে প্রকট প্রচ্ছন্ন দুইটাই আছে। একটা ক্রোমোজোমের জিনের স্ট্রাকচারের মধ্যে প্রকট প্রচ্ছন্ন দুইটা থাকলেও শুধু প্রকটটা প্রকাশিত হয়, প্রচ্ছন্ন প্রকাশিত হয় না। আর যেহেতু প্রচ্ছন্ন প্রকাশিত হয় না, এটাকেই বলা হয় প্রচ্ছন্ন। অর্থাৎ যেই স্ট্রাকচারটা থাকা সত্ত্বেও এটার বৈশিষ্ট্য প্রকাশ পায় না, লম্বাটাই সবসময় প্রকাশ পায়, যেটা প্রকাশ পায় না ওইটাকেই বলা হয় প্রচ্ছন্ন ক্যারেক্টার বা প্রচ্ছন্ন জিন। অতএব আমাদের এইখানে বড় অক্ষরটি ছোট অক্ষরটি যত রকম জাত থাকবে, যত রকম সন্তান উৎপন্ন হবে সবই হবে লম্বা লম্বা লম্বা। যদিও এখানে মায়ের ক্যারেক্টার ছিল, ছোট অক্ষর বৈশিষ্ট্য ছিল, এটা প্রকাশ পায় নাই, আর এটাকে বলা হয় প্রচ্ছন্ন। এবার ব্যাখ্যাটা পুরোপুরি বুঝতে পারছো সবাই? থ্যাংক ইউ। এবার হচ্ছে জিনোটাইপ ফিনোটাইপ, এটার সহজ ব্যাখ্যা কি? জিনোটাইপ মানে কি? থ্যাংক ইউ। জিনোটাইপ মানে কি? জিনোটাইপ মানে হচ্ছে জিনের স্ট্রাকচার দেখে বোঝা যায় এটা কি ছেলে হবে না মেয়ে হবে। যেমন XX থাকলে ছেলে, XX থাকলে মেয়ে, XY থাকলে ছেলে। তো একটা প্রাণীর যে জেন্ডার সেটা কি পুল্লিঙ্গ হবে নাকি স্ত্রীলিঙ্গ হবে, বা কি ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা যদি আমি জিনের স্ট্রাকচার থেকে বুঝতে পারি সেই জিনের স্ট্রাকচারটাকে বলা হয় জিনোটাইপ। আর বাহ্যিক গঠন দেখে যদি বুঝতে পারি সেটাকে ছেলে নাকি মেয়ে, তাকে বলা হয় ফিনোটাইপ। আমি এটা সহজে বুঝাইলাম আর কি, বইয়ের ভাষা একটু জটিল, আমি সহজে বুঝাইলাম যে বাহ্যিক দিক থেকে যদি দেখতে মনে হয় সে ছেলে, তাকে আসলে ছেলে বলা হয়, আসলে সে ছেলেই। তাহলে বাহ্যিক দিক থেকে যদি বুঝি যে সে ছেলে, তার মানে সেটাকে হচ্ছে ফিনোটাইপ। যেমন আমি ছেলে, বাহির থেকে দেখলেই বোঝা যায় যে আমি ছেলে। আমাকে জিন পরীক্ষা করতে হয়েছে আমি ছেলে নাকি মেয়ে? সাপোজ তুমি মেয়ে, তো তোমাকে দেখলেই তো বোঝা যায় তুমি মেয়ে, তো তোমাকে জিন পরীক্ষা করতে হচ্ছে তোমার মেয়ে না ছেলে প্রকাশ করার জন্য বা বিয়ে করার জন্য? এটা আমাকে জানাও। চোখে দেখলে ছেলে নাকি মেয়ে এটা যদি বোঝাই যায় তাহলে সেই ক্যারেক্টারটাকে বলা হয় ফিনোটাইপ। আমার কথা কি বুঝছো আমি যা বললাম? যদি চোখে দেখার পর বোঝা যায় না এটা কি ছেলে নাকি মেয়ে, তখন যাইতে হয় জিনোটাইপে। অর্থাৎ একটা সন্তান সে কি ছেলে নাকি মেয়ে এটা বাহির থেকে দেখলে বোঝা যায় না, তখন তার জিন নিয়ে কাজ করতে হয়। আর জিন নিয়ে কাজ করলে ছেলে মেয়ে নির্ণয় করার প্রক্রিয়াটার নাম হচ্ছে জিনোটাইপ। সাপোজ সন্তান একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, এখন সাপোজ কথা বলতেছি, ডোন্ট মাইন্ড, এই বাচ্চার নিচের অংশ তুমি দেখলা না, সাপোজ উপরের অংশ দেখলা, আশা করি বুঝতে পারছো। এখন তুমি কি বুঝবা এই সন্তানটা কি ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে? আমার কথা বলো। তুমি কিন্তু একটা সন্তানের উপরে সাইড দেখছো, নিচের সাইড দেখো নাই। এখন উপরের সাইড দেখে তুমি আন্দাজ করতে পারবা এটা ছেলে নাকি মেয়ে? কখনই পারবা না, কারণ একটা সন্তান মাত্র জন্মগ্রহণ করছে, তার যে মানে সে কি ছেলে নাকি মেয়ে এটা কিন্তু বাহির থেকে দেখলে বোঝা যাবো না, এটা কি জিন পরীক্ষা করতে হবে। আর যদি বাহির থেকে বুঝতে চাই তাহলে কি নিচের অংশ দেখতে হবে, কিন্তু আমি নিচের অংশ দেখতেছি না, আমি কি দেখতেছি উপরের অংশ। তো উপরের অংশ দেখে যখন বোঝা যায় না এটা ছেলে নাকি মেয়ে, তখন কি জিন নিয়ে কাজ করতে হয়। তো জিন নিয়ে কাজ করলে ডিএনএ টেস্ট করে দেখবো এটা যে ছেলে হবে XY, আর যদি মেয়ে হয় তাহলে হবে কি XX। এই হচ্ছে বিষয়টা, যে জিনের স্ট্রাকচার দেখে একটা প্রাণীকে শনাক্ত করা সে কি ছেলে নাকি মেয়ে, সেটাকে হচ্ছে জিনোটাইপ। আর বাহ্যিক দিক দেখে একটা প্রাণীকে বোঝানো বা বুঝতে পারা সেই ছেলে নাকি মেয়ে, এটাকে বলা কি ফিনোটাইপ। এটা উদ্ভিদের ক্ষেত্রেও সেম। তোমাদের মনে থাকবে জিনোটাইপ বা ফিনোটাইপের সম্পর্কে ব্যাখ্যা যা বলছি, এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। ওকে,
জি স্যার। ওকে, এরপর হচ্ছে পরবর্তী। আমি ভিতরে কিছু পড়বো, ভিতরে কিছু পড়া লাগবে না আশা করি, যেহেতু বুঝা দিছি তোমরা পড়ে নিও। এবার আসি আমাদের 10 আর 11তে। প্যারেন্টাল জেনারেশন বা অপত্য বংশধর, এটা আসলে কি? এটার বিষয়টা হচ্ছে কোনো ক্রস মানে সংকরণ ব্যবহৃত পিতামাতাকে প্যারেন্টাল জেনারেশন বা P1 বলে। আর এদের যে সন্তান সন্ততি এদেরকে বলা হয় কি F1 জেনারেশন বা F1 জনু। আমি তোমাদেরকে এই মটরশুঁটির যে ব্যাখ্যা এটা দিয়ে বুঝাই। সাপোজ একটা মটরশুঁটি লম্বা গাছ পুরুষ, খাটো গাছ মহিলা, তো এদের মধ্যে যে ক্রস হবে সংকর হওয়ার পর একটা বাচ্চা হবে, সেই বাচ্চা হবে এই যে টিটি, এটা হচ্ছে F1 জেনারেশন। এই বাচ্চাটা হবে কি লম্বা। এখন কথা হচ্ছে প্যারেন্টস তাহলে কোনটা? প্যারেন্টস খেয়াল করো, এই যে এখানে বললাম না, এই যে প্যারেন্টাল জেনারেশন এটা কি? এটা হচ্ছে এই যে এই বাবা মা, এই যে পিতামাতা, যেই পিতামাতার ক্রস ঘটাইলে সন্তান পাওয়া যায়, যে পিতামাতার ক্রস ঘটাইলে সন্তান পাওয়া যায় সেই পিতামাতাকে বলা হয় প্যারেন্টস, প্যারেন্টাল ক্রোমোজোম। এই যে প্যারেন্টাল জেনারেশন আর কি, এই যে P1 মানে যে প্রথম পিতামাতা। কথা বুঝতে পারছো এবার? এটা আমাকে জানাও। আচ্ছা, এখন এদের সন্তান যেটা, এটা হচ্ছে F1। আর এই সন্তান যখন আমাদের পরবর্তীতে আবার করে ক্রস করে, তখন কি দ্বিতীয় প্রজন্ম হয় F2। আর এটা হবে তখন P2। এই যে এটা হবে কি তখন P2। P1 হচ্ছে এটা প্রথম বাবা মা, আর এটা হচ্ছে পরবর্তী বাবা মা P1 P2, সরি P2। এটা P1 আর এটা হচ্ছে P2, পরবর্তী প্রজন্মের বাবা মা। এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। ইতি বড়ুয়া, হাফসা, তাসফিয়া, রুদ্র, সাইমা, সোমায়া, বুঝছো? মনে থাকবে তোমাদের? এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে এক সংকর বা মনোহাইব্রিড ক্রস, এটা তো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে অনেক। এক সংকর মানে যখন আমাদের এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়, এক জোড়া বিবিধ বৈশিষ্ট্য, বা আমি এটা বুঝাই বলি, শুধুমাত্র একটা ক্যারেক্টার নিয়ে যেই পরীক্ষা করা হয়, যে পরীক্ষা ফলাফল পাওয়া হয় তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস বা এক সংকর। ম্যান্ডেলের প্রথম সূত্র, একটি মাত্র ক্যারেক্টার নিয়ে অথবা একটি মাত্র বৈশিষ্ট্য নিয়ে কাজ করে যে ফলাফল পাওয়া হয়, যা ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় কি এক সংকর বা মনোহাইব্রিড ক্রস। আর এই মনোহাইব্রিড ক্রসের উত্তরটা সবসময় 3:1 হয়, মনে রাখবা। এক জীবের একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকর বা ক্রস ঘটানো হয় তাকে এক সংকর বলে, বা এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলে। যেমন কালো ও বাদামি বর্ণের গিনিপিকের মধ্যে ক্রস। মনোহাইব্রিড ক্রসে দ্বিতীয় বংশধর প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অনুপাত সাধারণত 3:1 হয়। ম্যান্ডেল তার প্রথম সূত্রে এই এক ক্রস ওপর ভিত্তি করেই প্রণয়ন করেছিলেন। মনে রাখবা, আমাদের এক ক্রস বলতে বোঝায় জীবের শুধুমাত্র একটা ক্যারেক্টার নিয়ে যেই ক্রস ঘটানো হয় বা যে পরীক্ষা করা হয় তাকে বলা হয় কি মনোহাইব্রিড ক্রস বা এক সংকর ক্রস। সেটা সবসময় ম্যান্ডেলের প্রথম সূত্রে কাজ করে। সবাইকে বুঝছো? এই 11 নম্বর পয়েন্টটা মনে থাকবে, এটা আমাকে জানায়ও। জি স্যার। আচ্ছা, এরপরে পরবর্তীতে হচ্ছে দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস। এখন বলো তো দ্বিসংকরটা মানে কি বুঝছো তুমি? এক সংকর মানে একটি ক্যারেক্টার, তাহলে দ্বিসংকর মানে কি দুইটা ক্যারেক্টার বা দুই রকম বৈশিষ্ট্য। আমার কথা বুঝছো? এক সংকর মানে একটা ক্যারেক্টার, আর দ্বিসংকর মানে কি দুই রকম ক্যারেক্টার নিয়ে কাজ করবে। আমার কথাটা একটু বুঝো, যদি বুঝো তাহলে বইলো আমাকে। ইতি বড়ুয়া, হাফসা, তাসফিয়া, রুদ্র, নুসরাত। আচ্ছা, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা যে একটি মাত্র ক্যারেক্টার নিয়ে কাজ করলে হবে এক সংকর, আর দুই রকম ক্যারেক্টার নিয়ে কাজ করলে হবে কি দ্বিসংকর। আর দ্বিসংকরের সূত্রটা মনে রাখবা 9:3:3:1। এটা সরাসরি এমসিতে আসে, প্রতি বছরই দেখছি, কলেজে বলো বোর্ড পরীক্ষা বলো, এটা আসে। বলে যে এক সংকরের অনুপাতের সূত্র বলো 3:1, আর দ্বিসংকর অনুপাতের সূত্র কি 9:3:3:1, মনে রাখবা। তো জীবের দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরণ ঘটনা হয় তার নাম দ্বিসংকর। যেমন কালো বর্ণ ছোট লোমধারী ও বাদামি বর্ণ লম্বা লোমধারী গিনিপিকের ক্রস। ডাইহাইব্রিড ক্রসের দ্বিতীয় বংশধরে আমাদের এই অনুপাতটা থাকে, মনে রাখবা এটা।
এটা হচ্ছে 12 নাম্বার। তো আমরা যা পড়লাম 1 থেকে 12 এর মধ্যে সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট। আর 13, 14, 15 এগুলো জাস্ট আমরা পড়ে যাবো, ঠিক আছে। টেস্ট ক্রস হচ্ছে F1 F2 বংশধরের যেই বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলোকে আমাদের হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস তা বের করার জন্য আমার মাতৃবংশের কোনো প্রচ্ছন্ন জীবের সাথে সংকর ঘটানো হয় বা ক্রস ঘটানো হয়। এভাবে F1 F2 জনুর জিনোটাইপ বের করা যায়। তো আসলে এটা আর কি মনে রাখবা MCQর জন্য যে টেস্ট ক্রস করলে উত্তরটা সবসময় হয় 1:1। এখানে টেস্ট ক্রসের সংজ্ঞা কখনোই আসে না, এটা প্রয়োজন নাই, জাস্ট এখান থেকে মুখস্থ করবা। MCQতে এটা আসে যে টেস্ট ক্রস এর উত্তরটা কত। টেস্ট ক্রস করলে যে কোনো প্রাণীর জন্য টেস্ট ক্রস করলে উত্তর হবে 1:1। কথা কি বুঝছো? মনে থাকবে? MCQর জন্য এটা পড়তে হবে। আচ্ছা, এখন পরবর্তীতে ব্যাকক্রস হচ্ছে F1 জনুর একটি হেটেরোজাইগাস জীবের সাথে পিতৃয় বা মাতৃয় বংশের সদস্যের সঙ্গে সংকলন করানো। এটা আসলে প্রয়োজন নাই, এটা মনে রাখবে এমনি। আর লাস্ট হচ্ছে জিনোম হচ্ছে জীবের জননকোষে ক্রোমোজোমের জিনের সমষ্টি। জিনোম হচ্ছে অনেকগুলো জিন নিয়ে কাজ করে জীববিজ্ঞানের যে অংশে তাকে বলা হয় জিনোম। এ হচ্ছে আমাদের এতটুকু অংশের 15টা অংশে আলোচনা। তো এটা আমাকে জানাও যতটুকু তোমরা আলোচনা করছি মোটামুটি বুঝতে পারলা কিনা। এই 1 থেকে 12টা ইম্পর্টেন্ট, 13, 14, 15 হ্যাঁ 13 নম্বর ইম্পর্টেন্ট, আর বাকিটা মনে রাখতে না পারলেও সমস্যা নাই। 1 থেকে 13টা তোমাকে সামারি করতে হবে, কারণ এটা কতেও আসে, খতেও আসে, গঘতেও কাজে লাগে। এইগুলো সবগুলো আমার জেনেটিক্সের প্রতিটা অংশে কাজে লাগবে। মন থাকবে যা যা বলছি? আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ ইতিপূর্বে হাফসা, তাসফিয়া, নুসরাত, রুদ্র, সাইমা, খুশি হলাম ক্লাস করছো। আজকের মতো আমরা ক্লাসটা এখানেই রাখলাম। আজকে অফলাইনে পড়া যা ছিল পড়াটা দিও। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ফিজিক্সের স্পেশাল অধ্যায় নিয়ে শুরু করবো আলোচনা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আস্তে আস্তে আমাদের ক্লাসগুলোর পাশাপাশি সপ্তাহে একটা পরীক্ষা নেওয়া এবং হাতে লেখাটা অবশ্যই চেষ্টা করবা দেওয়ার জন্য, ঠিক আছে। তো আজকের মতো আমাদের ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। তোমরা পরবর্তী ক্লাসে অপেক্ষা থেকো আর অবশ্যই অফলাইনে হাতে লেখা জমা দিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।